জাতীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। ৭১-এর বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। যোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। নিরাপত্তার অজুহাতে মুক্তিবাহিনীর কাছে অস্ত্র জমা দিতে রাজি হয়নি হানাদার বাহিনী। আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে মরিয়া ছিল পাকিস্তান। এইটা তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল। বিজয়ের ৫৪ বছর পরেও দুর্নীতির কারণে শ্লথ বাংলাদেশের অগ্রযাত্রা। সর্বস্তরের শুদ্ধতার চর্চার উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। জাস্টিসের প্রশ্ন আছে, এটা ন্যায় অন্যায়, সেইটা বিবেচনা করা হয়নি। তার ফলে যাদেরকে বলা হয় ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ কায়েমি স্বার্থবাদী, তাদের কর্তৃত্ব এবং নেতৃত্বে আমরা চলছি। বিজয় দিবসের শুভেচ্ছা দর্শক। শুরু করছি যমুনা নিউজ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। এরপর সেখানে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন প্রতিহত করতে চেষ্টা করছে একটি পক্ষ, সে কারণে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চলছে। সরকার সেই আতঙ্ক কাটাতে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। আর আইন উপদেষ্টা স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরো বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরো জোরদার করছি। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। দর্শক, বিজয় দিবসের নানান খবরাখবর জানাবো আপনাদের। আমার প্রত্যেক সহকর্মী একে একে যোগ দেবেন আমার সঙ্গে। প্রথমে জাতীয় স্মৃতিসৌধে সহকর্মী ফয়সাল মাহমুদ আমার সঙ্গে যোগ দিয়েছেন। ফয়সাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে এখন কি চলছে স্মৃতিসৌধে, সেই খবরটা জানতে চাই। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পরপরই মূলত সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধের মূল যে প্রাঙ্গণ সেটি খুলে দেওয়া হয়েছে। তারপর থেকেই মূলত হাজার হাজার মানুষের যে ঢল, শহীদদের প্রতি তাদের যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর যে বহিঃপ্রকাশ, সেটি আমরা কিন্তু এখানে দেখছি। এখানে আগত প্রত্যেকটি মানুষেরই হাতে ফুল নিয়ে তারা এসেছেন। শহীদদের এই যে আত্মত্যাগ, এই যে তাদের যে রক্ত, এই যে তাদের যে আত্মত্যাগের মাধ্যমে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই ত্যাগকেই তারা মূলত সম্মান জানানোর জন্য, তাদের প্রতি সে ভালোবাসা জানানোর জন্যই কিন্তু এখানে বৃদ্ধ থেকে শিশু, আবাল বনিতা, কিশোর কিশোরী প্রত্যেকেই তারা এসেছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন বড় বড় ব্যানার নিয়ে, ফুলের ডালা নিয়ে, বড় বড় মিছিল নিয়ে আসছেন, তার সেই সাথে কিন্তু আমরা একই সাথে দেখছি স্কুল কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা তারাও কিন্তু ফুল নিয়ে সকাল সকাল তারা এই জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। আবার যদি বলি, বাবা মায়ের হাত ধরেও কিন্তু অনেক শিশুরা এসেছেন, কিশোররা এসেছেন। মূলত মুক্তিযুদ্ধের যে
ইতিহাস, মুক্তিযুদ্ধে এই যে 9 মাসের যে বাঙালির জাতির যে রক্ত দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার বিজয়ের যে ইতিহাস, সেটিকে জানানোর জন্য, সেটিকে ধারণ করার জন্য যদি বলি, বাবা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন, শিক্ষার্থীদেরকে নিয়ে, স্কুলের শিক্ষকরা যেমন এসেছেন, সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু আজকে এই জাতীয় স্মৃতিসৌধে এসেছেন সে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। শুধু যে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হচ্ছে ছোঁয়া, তেমনটি কিন্তু নয়। তেমনটি দেখছিলাম ফয়সাল, আপনি দেখাচ্ছিলেন ব্যাপক জনসমাগম দেখতে পাচ্ছি। আমার সহকর্মী শাফিনও কিন্তু সেখানেই আছেন, এবার তার সঙ্গে একটু যোগ দিয়ে কথা বলতে চাই। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে সাধারণ শ্রেণী পেশার মানুষরা রয়েছেন, জমায়েত করছেন, তারা কি বলছেন শ্রদ্ধা নিবেদন শেষে, একটু জানতে চাই তাদের প্রত্যাশার কথাটাও। ছোঁয়া, আপনাকে এবং যমুনা টেলিভিশনের দর্শকদের প্রথমেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে গেছে জাতীয় স্মৃতিসৌধ, এবং এখন সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারা একে একে শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় স্মৃতিসৌধে। সকালে ভোরে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বিজয় দিবসের, এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে খুব শৃঙ্খলিতভাবে সাধারণ মানুষ তারা জাতীয় স্মৃতিসৌধে আসছেন এবং তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি করছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত বিজয়, এর পরই মূলত সারা বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উদিত হয়েছিল, এবং সেখান থেকেই আমরা আমাদের যে গৌরবের যাত্রা তা আজ 54 বছর পেরিয়েছে, 55তম বিজয় দিবসে আমরা উদযাপন করছি। সাধারণ মানুষের সাথে আমরা যখন কথা বলছিলাম, তাদের কাছে যখন জানতে চেয়েছিলাম, তারা আমার কাছে যেটি মনে হয়েছে যে সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, এবং এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এসব প্রশ্নে মানুষ আরো বেশি জানতে চাইছেন। তারা যেটি বলছেন যে 71-এর যে মুক্তিযুদ্ধ সেটি মূলত বাংলাদেশের একটি গণতান্ত্রিক সংগ্রাম ছিল, যেহেতু 70-এর নির্বাচনের ফলাফল বাংলাদেশের সাধারণ মানুষ বা তৎকালীন যে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের পক্ষে থাকলেও সেই অনুযায়ী সরকার গঠন না হওয়া, কিংবা অর্থনৈতিক বৈষম্য, ভাষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে সকল বৈষম্যগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়িয়েছিল, এবং সেখান থেকে সেটা একটি জাতীয় সংগ্রামে, জাতীয় মুক্তি সংগ্রামের রূপ নেয় এবং কাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করি 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর। তো মানুষ বলছে যে সেই লড়াই এখনো জারি আছে, মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখনো সোচ্চার রয়েছেন, এবং তারা সেই বিষয়গুলোকে বারবার করে মনে করে দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে যে আসলে এই দিনটিতে তাদের কি অনুভূতি। আচ্ছা, এই যে বিজয় দিবসে আসলেন আজকে সকালে, স্মৃতিসৌধে আসার পরে কি মনে হচ্ছে, এই দিনটিকে কিভাবে দেখেন? এই দিনটিকে দেখি বাঙালির একটি মুক্তির, একটি সংগ্রামের একটা সফল পরিণতি। এই 16ই ডিসেম্বর আমরা জানি যে বাঙালি জাতি দীর্ঘদিন পাকিস্তানের দুঃশাসনের মধ্যে ছিল, সেখান থেকে অনেক রক্তের বিনিময়ে 1971 সাল 16ই ডিসেম্বর আমরা এই পূর্ব পাকিস্তান যেটি ছিল, আমরা যারা বাঙালি ছিলাম, আমরা তাদের থেকে মুক্তি পেয়েছি। তখন আমরা এখন আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা সবকিছু মিলায় আমরা গর্ববোধ করি। এটা আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই মহান বিজয় দিবস, যেখানে আমরা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীন রাষ্ট্র, একটি মানচিত্র এবং পতাকা, এই সকল বিষয়গুলোকে পেয়েছিলাম। একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এই দিনে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। কি মনে হচ্ছে আজকে এখানে আসার পরে এই দিনটিকে কিভাবে উদযাপন করেন? সন্তানকে নিয়ে এসেছেন কেন? সন্তানকে আমি নিয়ে আসছি তাকে উৎসাহ দেওয়ার জন্য, যে অতীতে যারা আমাদের যারা দাদা ছিল অথবা বাবা ছিল, তারা এই যুদ্ধের সময় হয়তো অংশগ্রহণ করেছে অথবা অংশগ্রহণ করার সাহায্য করেছে, সেই ক্ষেত্রে তাদের অনুসরণ করে আমি আসছি। এখন আমি আসার পর আমার সন্তানকে নিয়ে আসছি, তারা যেন ভবিষ্যতে আমাদের মতো, আমার দাদার মতো, আমার বাবার মতো, তারা যেন এভাবে উৎসাহ করে দিনকে দিন এভাবে যেন উদযাপন করতে পারে, এবং প্রতি 16ই ডিসেম্বর যাতে প্রতি বছর একবারই আসে, প্রতিদিন আসবে না, অবশ্যই দিনটাকে উদযাপন করা উপলক্ষে সকালবেলা সাজগোজ করে সন্তান নিয়ে, পরিবার নিয়ে এসে পড়ছি। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, বাংলাদেশের প্রত্যেক প্রজন্ম ধারণ করবে এই মানচিত্রকে, ধারণ করবে লাল সবুজের এই
পতাকাকে এবং আজকের এই দিন, এই মহান বিজয়কে। এই বলছিলেন সাধারণ মানুষ। তো ছোঁয়া এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। মা বাবারা তাদের ফুটফুটে সন্তান নিয়ে এসেছেন, নিঃসন্দেহে গৌরবের একটি দিন। শাফিন, আমরা আমার আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের সঙ্গে একটু যোগ দিয়ে একটু নেতা কর্মীদের খবরাখবর জানাতে চাই দর্শকদের। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজ এখন পর্যন্ত কোন কোন দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হলো, নেতা কর্মীরা কি বলছেন, সেই খবরটা একটু জানাবেন আমাদের। ছোঁয়া মূলত রাষ্ট্রীয় যেই কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম শেষের পরেই মূলত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার স্মৃতিসৌধ, এবং সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন। আগের সহকর্মীরা জানাচ্ছিলেন মহান মুক্তিযুদ্ধের বিজয়ের যে গৌরবোজ্জ্বল দিন, সেই গৌরবোজ্জ্বল দিনটিতে সেই বিজয়ের ক্ষণটিকে উদযাপনের জন্য এই সাভারের যে স্মৃতিসৌধ, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, গৌরবোজ্জ্বল সংগ্রামের স্মৃতির ধারক, সেই স্মৃতির ধারক জাতীয় স্মৃতিসৌধে এই বিজয় উদযাপনের জন্য যারা 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে, রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামে শহীদদের যারা লাখো শহীদ হয়েছেন, সেই শহীদদের স্মরণের জন্য এই সাভার স্মৃতিসৌধে আসছেন। এর মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন। এর মধ্যেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, এবং শ্রদ্ধা জানানোর পরে মূলত গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক রাশেদ হাসান, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই 54 বছর, এইবার আমরা 55তম বিজয় উদযাপন করছি, এবং এই গত যে 54 বছর, স্বাধীনতার পর 54 বছরে যেই সংগ্রামে, যেই কারণে, যেই বঞ্চনা শোষণের কারণে এই শহীদেরা, বাঙালি জাতি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সেই শোষণ থেকে আসলে বাংলাদেশ কতটা মুক্তি পেয়েছে, যেই মুক্তিযুদ্ধ নিয়েছিল বাঙালি, সেটি কতটুকু অর্জন হতে, সেটি নিয়ে যার কারণেই মূলত যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এবং তিনি বলেছেন যে 54 বছরেও যে স্বাধীনতার, মহান স্বাধীনতার যে গৌরবোজ্জ্বল জায়গাটি, সেই জায়গাটি অর্জন সম্ভব হয়নি। সেই কারণে যেই রাজনৈতিক দল রয়েছে, সেই সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আগামীর যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে সব দলগুলোকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এবং এরপরে হয়তো জেএসডির শ্রদ্ধা নিবেদন করেছেন তার জেএসডির যে সব চেয়ারম্যান তানিয়া রব, তার নেতৃত্বে তার দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে আরো অন্যান্য যে দলগুলো রয়েছে তারা হয়তো আসবেন। বিএনপির পক্ষ থেকে 7টায় স্পষ্ট করে জানালেন আপনি তথ্য, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার বাইরে কিন্তু বিজয় দিবস নিয়ে নানান অনুষ্ঠান রয়েছে। আমরা রাজশাহীর খবরাখবর জানাবো আপনাদের, সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে সেই খবর জানবো। তারেক, বিজয় দিবসের সকালে রাজশাহীতে কি কি অনুষ্ঠান রয়েছে এবং সারা দিন ব্যাপী কি কি অনুষ্ঠান রয়েছে, খবরাখবর জানাবেন। সকাল 7:10 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা, শিক্ষার্থীরা তারা পুষ্পস্তবক অর্পণ কিন্তু শুরু করেছেন। এরপরে 7:10 উপাচার্য পুষ্পস্তবক অর্পণ শেষে কিন্তু কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী সকলেই পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং বিশ্ববিদ্যালয়ের যে 17টি হল রয়েছে, এই হলের শিক্ষার্থীরা তারা প্রত্যেকটি হলের প্রভোস্ট কিন্তু শিক্ষার্থীরা এসে এখন পর্যন্ত জাতির সূর্য সন্তানদের স্মরণে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে যেমন আমরা যতটুকু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে সকাল 7:45 যে বদ্ধভূমির যে পুষ্পস্তবক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং 8:45 বিশ্ববিদ্যালয়ের স্কুলে খেলাধুলার আয়োজন করা হয়েছে। 9:30 বিশ্ববিদ্যালয় মডেল স্কুলের যে আনন্দ মেলা সেটি কিন্তু হবে। এবং সকাল 10টায়
কিন্তু সাভার বাংলাদেশ মাঠে যে বিজয় প্যারেড সেটি অনুষ্ঠিত হবে এবং 10:15 বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের র্যালি এবং বিভিন্ন যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং 10:45 আলোচনা সভা সেটি অনুষ্ঠিত হবে এবং সকাল 9টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসকের উদ্যোগে যে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনা সেটি হবে এবং সেই সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যে সমাপনী যে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন হবে এবং 11টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে যে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা রয়েছে তাদেরকে সংবর্ধনা করা হবে এবং একই সময়ে বিভিন্ন স্থানে যে বিজয় মেলা সেটি হবে এবং বিকেল 4টায় রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা সহ কয়েকটি সংস্থার কিন্তু যে ফুটবল ম্যাচ সেটি অনুষ্ঠিত হবে এবং আমরা এই আজকের এই দিনে যেমনটি দেখতে পাবো যে প্রতি বছরের মতো এবারও কিন্তু শিশুদের পরিদর্শনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাদুঘর পার্ককে কিন্তু বিনা টিকিটে উন্মুক্ত করা হবে এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসছেন বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে এবং রাজশাহীতে যে রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ জেলা প্রশাসনের উদ্যোগে সকল শহীদ মিনারগুলোতেই কিন্তু মানুষের ঢল নেমেছে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য। জি, তার আজকে রাজশাহীতে ব্যাপক আনুষ্ঠানিকতা রয়েছে। অনেক ধন্যবাদ। রাজশাহী খবর জানলাম, একটু খুলনায় যেতে চাই। সহকর্মী প্রবীর বিশ্বাসও অপেক্ষা করছেন। প্রবীর, আজকে সারাদিনে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং যারা সাধারণ মানুষ এসেছেন শ্রদ্ধা নিবেদন করেছেন তারা কি বললেন সেই খবরও জানতে চাই। সকালে আমরা দেখিয়েছি শ্রদ্ধা নিবেদনের যে পালাটি গল্লামারী স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের মধ্য দিয়ে। তারপর তার আগে বেলুনগুলো হাতে রাখবেন। বিভাগীয় কমিশনার, খুলনা সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, বিভিন্ন ব্যাংক, বিমা, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা এখন রয়েছি খুলনা জেলা স্টেডিয়ামে। কিছু সময়ের মধ্যে অর্থাৎ 8:30 সময়টা দেওয়া আছে। প্রথমেই পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, তারপর এখানে কুচকাওয়াজ, একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে ডিসপ্লেটি সেটি এখানে অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, এখানে একটি বিজয় মেলাও হচ্ছে। 3 দিন ব্যাপী এই মেলা। আজকে সকাল থেকে যে মেলাটি শুরু হয়েছে সেটি 3 দিন ধরে এই মেলাটি চলবে। আমরা যদি দেখাই সেই মেলায় সব ধরনের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এই বছরই প্রথম খুলনায় ফ্লাই পাস অনুষ্ঠিত হবে, যেটি 11:20 এবং সেটি যে জায়গাটিতে আমরা রয়েছি সে জায়গাটি হচ্ছে জেলা স্টেডিয়াম, আগেই বলেছি। এবং এই স্টেডিয়ামের উপর দিয়ে বিমান বাহিনী সুসজ্জিত 3টি বিমান পাস করবেন। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নানান কিছুর মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু এই দিবসটি বিশেষ, এই দিনটি উদযাপিত হচ্ছে। আপনার মাধ্যমে জানলাম যে 3 দিন ব্যাপী বিজয় মেলা হবে খুলনায়। অনেক ধন্যবাদ প্রবীর যোগ দেওয়ার জন্য। যে কোনোভাবে আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। শেষ পর্যন্ত 16 ডিসেম্বর সকালের বৈঠকে রাজি হয় তারা। তবে নিরাপত্তা শঙ্কায় শুধু মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে রাজি হয়নি পাকিস্তান। দাবি ছিল জেনেভা কনভেনশনের আওতায় সুরক্ষার নিশ্চয়তা। আর নিশ্চয়তা পেয়ে ভারত এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। 71-এর 16 ডিসেম্বরে আত্মসমর্পণের আরও থাকছে শাকিল হাসানের রিপোর্টে। মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী 16 ডিসেম্বর সকালে এসে উপস্থিত হয় মিরপুর ব্রিজের ঠিক ওপাশে। সেখান থেকে আত্মসমর্পণের জন্য নিয়াজির উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়। সে চিঠি যখন ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায় তখন চলছিল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক। সেই বৈঠক থেকে আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত হয়। চিঠির প্রতি উত্তর দিয়ে জেনারেল জামশেদকে পাঠানো হয় এই মিরপুর ব্রিজে। পরে আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনার জন্য ক্যান্টনমেন্টে যান ভারতীয় ও মুক্তিবাহিনীর ঊর্ধ্বতনরা। কয়েক ঘন্টা ধরে চলে আলোচনা। নিয়াজির আশা ছিল দলিল হবে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের আদলে।
সাবেক আমলা হাসান জহির তার সেপারেশন অফ ইস্ট পাকিস্তান বইয়ে লিখেছেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ শব্দটি এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিল। জেএফআর জ্যাকব তার সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে লিখেছেন, আত্মসমর্পণ দলিলের খসড়া লিখেছিলেন তিনিই। ওসমানী ও একে খন্দকারকে অনুষ্ঠানে উপস্থিত করতে অধস্তনদের নির্দেশও দিয়েছিলেন। নিয়াজি বাঙালিদের কাছে আত্মসমর্পণে কোনোভাবেই রাজি হননি। এর কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। পরাজয়টা বাঙালির কাছে হলো, এইটা তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল যে তারা মুক্তিবাহিনীর কাছে হারছে, পাকিস্তানি যে একটা পূর্ব পাকিস্তান তার মানুষের কাছে হারছে, এইটা তারা লজ্জাজনক মনে করলো। নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ। দলিল চূড়ান্ত হলে দুই পক্ষের ঊর্ধ্বতনরা সোহরাওয়ার্দী উদ্যানে যান। ঢাকা ক্লাব থেকে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য নেওয়া হয় সাদামাটা টেবিল চেয়ার। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামের দলিলে স্পষ্ট লেখা হয়, পাকিস্তানের সব সশস্ত্র বাহিনী বাংলাদেশে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। এর মধ্যে থাকবে সেনা, নৌ, বিমান বাহিনী সহ সব আধা সামরিক ও বেসামরিক বাহিনী। যেখানেই থাকুক, লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরার কমান্ডাধীন নিকটস্থ বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে হবে সবাইকে। দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়ে উপস্থিত জনতা। ওই অল্প নোটিসে এইটা ছিল যে সারেন্ডারটা করানোটা দায়িত্ব, এবং ইয়ে কিন্তু ছিল, একে খন্দকার ছিলেন, হ্যাঁ, আমাদের কমান্ডার অর্থাৎ কর্নেল হায়দার ছিলেন, এবং বীর দর্পে হায়দার হেঁটে যাচ্ছেন সেটা আছে, হ্যাঁ। সিগনেটরি কিন্তু যেহেতু ইস্টার্ন কমান্ডের সাথে পাকিস্তান আর্মির, এবং সারেন্ডার যখন হয় নেগোসিয়েশন হয় তখন যেহেতু ওরা কিন্তু বলেছে যে উই ক্যান অনলি সারেন্ডার টু এ অফিসিয়াল আর্মি, খোলা আকাশের নিচে সোহরাওয়ার্দী উদ্যানে সারেন্ডার করাতে পেরেছি। এইটাই গর্বের, এইটাই গৌরবের। 19 ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে পাকিস্তানি বাহিনীর সদস্যরা অস্ত্র দিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বিজয়ের আনন্দে সেদিন একসঙ্গে হাসছিল আর কাঁদছিল সারা ঢাকার মানুষ। হাসি আর কান্নার পেছনে ছিল অগণিত প্রাণ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। তপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানালো সশস্ত্র বাহিনী। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোরে জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গান দ্বারা 31 বার তপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। দর্শক, আমরা আবারও ঢাকার বাহিরের খবরাখবর জানাতে চাই। বরিশাল থেকে আমার সহকর্মী যোগ দিচ্ছেন কাউসার হোসাইন, তার সঙ্গে প্রথমে কথা বলতে চাই। কাউসার, বিজয় দিবসের সকালে বরিশালে কি কি অনুষ্ঠান রয়েছে সেটা তো জানাবেনই, সে সাথে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন, একটু সব মিলিয়ে খবরাখবর জানতে চাই। সোহা, যত সময় গড়াচ্ছে মুক্তিযোদ্ধার স্মৃতি ফলকে সাধারণ মানুষের ভিড় বাড়ছে, এবং সূর্যোদয়ের পরপরই কিন্তু 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বরিশালে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরেই কিন্তু প্রশাসনের কর্মকর্তাদের এবং মুক্তিযোদ্ধাদের শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কিন্তু এই যে ফুলের শ্রদ্ধা জানানো সেই কার্যক্রম শুরু হয়। এবং এখন কিন্তু যত সময় গড়াচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন
সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠন কিন্তু নেতৃবৃন্দেই মুক্তিযুদ্ধ বেদিতে আসছেন এবং শহীদদের প্রতি তিনি আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা একটু যদি কথা বলতে চাই, যে একটু বলবেন যে এই বিজয়ের দিনে আপনাদের আসলে প্রত্যাশাটা কি, এবং যে মুক্তিযোদ্ধারা যে আশা নিয়ে যুদ্ধ করেছিলেন সেটি আসলে পূরণ হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ। এই বিজয় দিবসে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ বিজয় অর্জন করেছে, সেই বিজয়ের দিনে আমার প্রত্যাশা হলো একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন হবে। আমরা সকলে মিলেমিশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ব, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ। একটু বলবেন, আপনার কাছ থেকে জানতে চাই আসলে আগামীর বাংলাদেশটা আসলে কেমন হওয়া উচিত, কেমন বাংলাদেশটা? আসলে আমরা এখানে জানমালের হেফাজত চাচ্ছি, আর চাচ্ছি যে আমরা যেন নিজেদের মতো করে বাঁচতে পারি, একটা সোনার বাংলা বা সুন্দর যে একটা বাংলাদেশ সেটা যেন গড়ে ওঠে, এবং আমাদের এই যে রেশারেশি রাজনৈতিক যে সমস্যাগুলো এগুলো যেন না থাকে, আমাদের যেন নিজেদের চাহিদাগুলো আমরা প্রকাশ করতে পারি। এটাই আমাদের যে 5টা যে মানে মৌলিক যে চাহিদা, এই চাহিদাগুলো পূরণ হোক। আসলে দেশের মানুষ খুব বেশি কিছু চায় না। ধন্যবাদ। আসলে এখানে যারা ফুলের শ্রদ্ধা জানাতে আসছেন তাদের একটাই প্রত্যাশা, আগামীর বাংলাদেশ যাতে সবাই মিলেমিশে থাকতে পারেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সোনার বাংলাদেশ। সোহা, খুব সুন্দর করে বললেন কাউসার, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন তারা। আমরা একটু বগুড়া যেতে চাই, আমার সহকর্মী সুজন আমার জন্য অপেক্ষা করছেন। সুজন, আজকে বগুড়াতে কি কি অনুষ্ঠান রয়েছে একটু জানাবেন সেখানকার খবরাখবর। ছোয়া সূর্যোদয়ের পর থেকেই কিন্তু বগুড়ার শহরের ফুলবাড়ি এলাকায় যে মুক্তির ফুলবাড়ি যে স্মৃতি ফলকটি রয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে, সেই স্মৃতি ফলকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই কিন্তু মূলত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবারের বিজয় উদযাপনের। এবং এরপরই কিন্তু অন্যান্য যে সংগঠন রয়েছে, বিভিন্ন দফতর, তারা কিন্তু মুক্তির ফুলবাড়িতে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি। এবং এই মুহূর্তে ছোঁয়া বগুড়ায় কিন্তু সবচেয়ে জাঁকজমক যে আয়োজন, সেটির একেবারে শুরুর অপেক্ষায় আমরা রয়েছি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এই মুহূর্তে যে মনোজ্ঞ কুচকাওয়াজ, বিজয় দিবসের যে কুচকাওয়াজ, সেটি কিন্তু শুরু হবে। আর অল্প সময়ের মধ্যেই কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াত হয়েছে, এই মুহূর্তে গীতা পাঠ হচ্ছে এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলার যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিএনসিসির সদস্য রয়েছেন, যুব রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে, স্কুলগুলোর কিন্তু শিক্ষার্থীরা এখানে যে কুচকাওয়াজ তাতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবং কিছুক্ষণ পর কিন্তু এই কুচকাওয়াজ শুরু হবে। এরপর কুচকাওয়াজ শেষে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোজ্ঞ ডিসপ্লেও রয়েছে, মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন ডিসপ্লে তারা তৈরি করেছে, সেগুলো তারা প্রদর্শন করবে। আরেকটি বিষয় ছোঁয়া বগুড়াতে আজকে যেটি বিশেষ আয়োজন বগুড়ার মানুষ মনে করছেন, সেটি হচ্ছে যে আজকে কিন্তু দুপুর 12টা 4 মিনিটের পরে, দুপুর 12টা 4 থেকে 12টা 17 মিনিট পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর 3টি বিমান তারা কিন্তু বগুড়ার আকাশে ফ্লাই পাস্ট করবে। এবং একই সঙ্গে তারা কিন্তু শহীদ চান্দু স্টেডিয়ামের উপরেও তারা যে সার্কেল ফ্লাই যেটি বলে বিমান বাহিনীর, সেটি তারা করবেন। তো এইরকম আয়োজনগুলো কিন্তু আজকে ছোঁয়া সারাদিনে রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে শহীদ চান্দু স্টেডিয়ামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুচকাওয়াজ, যেটি মহান বিজয় দিবসের কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন আমাদের বিভিন্ন বাহিনীর যারা সদস্য রয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও প্রস্তুত হয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে এই আয়োজনটি শুরু হবে এবং এরপরে কিন্তু মনোজ্ঞ ডিসপ্লেও চলবে এই শহীদ চান্দু স্টেডিয়ামে। ছোঁয়া, জি, বেশ আয়োজন দেখলাম সুজন বগুড়াতে। এরই মধ্যে আমার সহকর্মী যোগ দিয়েছেন শহীদুল সুমন চট্টগ্রাম থেকে, এবার তার সঙ্গে একটু কথা বলতে চাই। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা একটু জানতে চাই চট্টগ্রামে আজকে কি কি অনুষ্ঠান রয়েছে সেই খবরাখবর, এবং যারা কেমন জনসমাগম দেখছেন সেখানে, যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কি বললেন, তাদের প্রত্যাশাটা কি? আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ এবং ডিসপ্লের আয়োজন করা হয়েছে। একই সাথে চট্টগ্রামের যে স্মৃতিসৌধ রয়েছে অস্থায়ী কাট্টলিতে, উত্তর কাট্টলিতে, সেখানেও কিন্তু শ্রদ্ধা নিবেদন একই সাথে আসলে চলছে। এর বাইরেও আসলে বিভিন্ন জায়গায় অস্থায়ী যে শহীদ মিনারগুলো রয়েছে কিংবা স্মৃতিসৌধ রয়েছে, সেখানে আলাদাভাবে আসলে শ্রদ্ধা নিবেদন চলছে। সব মিলে কিন্তু একদিকে যেমন শ্রদ্ধা নিবেদন, তেমনি কিন্তু অন্যান্য দিকে অন্যান্য যে আনুষ্ঠানিকতা
গুলো রয়েছে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সম্মাননা কিংবা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সেই যে অনুষ্ঠানগুলো কিন্তু জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, অন্যান্য সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, নানা সাংস্কৃতিক সংগঠন, সেগুলো কিন্তু আসলে তারা তাদের আলাদাভাবে আসলে তারা উদযাপন করছেন। এবং আমরা এই মুহূর্তে জেলা স্টেডিয়ামে যেটি দেখছি যে মনোজ্ঞ কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা সেটির উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যে আনুষ্ঠানিক কুচকাওয়াজ সেটি শুরু হবে এবং এটি শেষ করে মূলত বিভিন্ন স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে মনোজ্ঞ ডিসপ্লে, তারা সেখানে তাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন দিক সেগুলো আসলে তুলে ধরবেন। সকাল থেকে আমরা দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামের উত্তর কাট্টলির যে অস্থায়ী স্মৃতিসৌধ রয়েছে সেখানে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছিল এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়র, জেলা বিভাগীয় কমিশনের জেলা প্রশাসক তারা আসলে প্রথমে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান। এরপরে একে একে বিভিন্ন সরকারি দপ্তরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন। এরপরে যখন সাধারণ মানুষের জন্য আসলে স্মৃতিসৌধের খুলে দেওয়া হয় তখন কিন্তু একেবারে ঢল নেমে পড়ে। আমরা দেখেছি সেটি কিন্তু একেবারে দিনভর যে শ্রদ্ধা নিবেদন সেটি চলবে। এখন জেলা স্টেডিয়ামে যে কার্যক্রম চলছে সেটি হচ্ছে মনোজ্ঞ কুচকাওয়াজ এবং ডিসপ্লের আনুষ্ঠানিকতা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দিয়ে সেই খবরাখবর জানানোর জন্য। ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, সবখানেই নৈতিক অবক্ষয়ের প্রতিযোগিতা। প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রিও সততার আলো জ্বালাতে পারেনি কারো কারো। বিজয়ের 54 বছর পরেও দুর্নীতির শীর্ষ তালিকায় বাংলাদেশ। লেখক ও গবেষক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বিজয়ের স্বপ্ন বাস্তবায়নে দরকার শুদ্ধতার চর্চা, দরকার ভালো নেতৃত্ব। গোলাম মোস্তফা রুবেল ও মাজহার মান্নানকে সাথে নিয়ে রাসেল আহমেদের রিপোর্ট। ক্যামেরা ছিলেন SRS আলী। পৃথিবীর বুকে এক নতুন আশা, সম্ভাবনা। নবজাতকের তীব্র চিৎকার যেন অধিকার আদায়ের দীপ্ত স্লোগান। ভবিষ্যতের দিক নির্দেশনায় তার মুষ্টিবদ্ধ হাত। কেবল সূর্যালোক আর অক্সিজেন নয়, সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য সবটাই শিশুর বেড়ে ওঠার অধিকার। জীবনের প্রথম পরিচয় আসে জন্ম নিবন্ধনের পাতায়, অথচ সেখানেই ভুলের বীজ বোনা। কখনো লোভে, কখনো প্রয়োজনে বদলে যায় জন্মের তারিখ। বেশিরভাগেরই প্রকৃত জন্ম তারিখ আর সনদের তারিখ ভিন্ন। এই ইউনিয়ন পরিষদও দেশের সেই পরিচিত চিত্রের বাইরে নয়। যেখানে এইটা চেঞ্জ করা হয়েছে, এই জন্ম তারিখটাও চেঞ্জ করা হয়েছে। বলে যে হচ্ছে ভর্তি করাবো, এইটুকার জন্য হচ্ছে স্কুলে নিতেছে না, স্যাররা বলছে যে এই দিন এই তারিখটাই লাগবে, তাহলে সেক্ষেত্রে হলে আমাদের এরকম একটু দিতে হবে, না দিলে হবে না। পরিবার ও সমাজ শিশুর প্রাথমিক বিকাশের কেন্দ্রবিন্দু, যেখানে শেখে মূল্যবোধ ও নৈতিকতা সহ জীবনের অপরিহার্য অধ্যায়। অথচ স্বার্থপরতা, দুর্নীতি আর অনিয়মের নেতিবাচক প্রবণতা ক্রমেই দুর্বল করেছে কাঠামো। সামনে চলার সরল পথটিও কখনো কখনো আধারে ঢেকে যায় সামাজিক অবহেলায়। আব্দুল্লাহ, এদিকে আয়, মুখে একটা সিগারেট এনে দিত। সাধারণত বাজারে পাওয়া গরুর দুধ আসে দূর দূরান্তের চর থেকে। পদ্মাপাড়ের এই এলাকা বেশ বিখ্যাত। গোয়ালের উপর ভরসা করেই বাজার থেকে তা কিনছে মানুষ। হঠাৎ একদিন যাচাই করতেই ধরা পড়ল ভেজালের প্রমাণ। বোঝা গেল ভেজাল দুধ পেট ভরলেও শরীর ভরছে অসুস্থতায়। ওই ঢোপে ওইখানে 30 মাপছে, আবার এখানে মানে আর একটা আলাদা করে ওটার মিস দেওয়া হয় না, মানে গাভীতে কম বেশি হয় না। ডিফারেন্স হতে পারে, আপনি 26, 27 বা 25ও হবে, কিন্তু এত ডিফারেন্স তো হওয়ার না। এইটা আছে 18 এবং 20, এটা পুরাটাই ভেজাল আমরা হিসেবে ধরতে পারি। 50% দুধের সাথে 50% পানি দেয় এবং ওটা কালার ঠিক রাখার জন্য চক পাউডার ব্যবহার করে এবং এটার আপেক্ষিক ঘনত্ব ঠিক রাখার জন্য চিনি ব্যবহার করে। সবাইকে যার মানুষ করার কথা ঘুণে ধরেছে সেখানেও। কাগজে কলমে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 6 জন, কিন্তু ক্লাস নেন 5 জন। আরেকজন কবে শিক্ষার্থীদের সাক্ষাৎ দিয়েছেন মনে করা দায়। অবশ্য তাতে ওই শিক্ষকের বেতন আটকে থাকেনি। উনি তো হাজিরা দেখেন, উনি আসেন না, হয়তো চাকরি করবেন কি করবেন না, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিলেন, দেখে গেছেন। প্রত্যন্ত এই গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র আছে, চিকিৎসকের প্রথম পোস্টিং হয় এখানেই, কিন্তু সাব সেন্টারে কোনো ডাক্তারের দেখা মেলে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বসতে পছন্দ করেন, ফলে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া অধরাই রয়ে গেছে। তার উপর
কারো কারো অহেতুক টেস্ট ও বিক্রি হয়ে যাওয়া বাণিজ্যিক আচরণ তো আছেই, নৈতিকতা যেন ব্যাকরণের শব্দ প্রয়োগের জন্য নয়। সাধারণ চিকিৎসার জন্য ডাক্তার আসে না, আর একবারে বন্ধ। গ্রামে তো অনেক অসহায় বিধবা মহিলা আছে, তাদের চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নাই। আবার এই জায়গাটা ভাঙিয়ে অনেকটা নামি গেছে, তো বেতার জন্য থাকে না, গরিব মানুষ ওষুধও কিনতে পারি না। ওইখানে হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন যান, আর বাকিটা সময় এখানেই করেন আসলে। কারণ এখন আসলে আমাদের একটু ডক্টর সংকট চলতেছে। এখন আপাতত মনে হয় আমাদের সবাই মেডিকেল উপজেলা হেলথ কমপ্লেক্সেই পোস্টেড, যে কয়েকজন আমরা আছি। দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি নিয়েও সৎ হতে পারেনি কেউ কেউ। দুদকে মামলা চলছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ কর্মকর্তা সহ প্রথম শ্রেণীর মেধাবী কর্মকর্তাদের বিরুদ্ধে। কলমের খোঁচায় 9-6 করার সৃজনশীল বিদ্যা ভালোই রপ্ত করেছেন কেউ কেউ। আমাদের অভাব আছে, কিন্তু আমাদের অভাব একান্ত বিপর্যস্ত করার মতো নয়। গত 30-40 বছর ধরে খেয়ে বাঁচার মতো উৎপাদন গোটা পৃথিবীতে হচ্ছে। জাস্টিসের প্রশ্ন আছে, একটা ন্যায় অন্যায়, সেইটা বিবেচনা করা হয়নি। তার ফলে যাদেরকে বলা হয় ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ কায়েমি স্বার্থবাদী, তাদের কর্তৃত্ব এবং নেতৃত্বে আমরা চলছি। ঘূর্ণিধরা সমাজেও ব্যতিক্রম আছে, এখনও যারা নিজের বিবেককে বিসর্জন দেননি, লোভ এবং নানান সুবিধার আশায় নৈতিকতাকে বর্জন করেননি। নিজের পাশাপাশি ভাবেন পরিবার এবং সমাজ তথা রাষ্ট্র সম্পর্কেও। বিভিন্ন শ্রেণী পেশার সেই সব মানুষের কারণেই হয়তো এখনও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যতিক্রম দিনমজুর বাদশাহ 20 বছর ধরে গ্রাম জুড়ে গাছ লাগাচ্ছেন নিজ খরচে। সড়কের দুপাশ ধরে ফলদ গাছের দীর্ঘ সারি তার হাতে গড়া। বয়সের ভারে ফুসফুসের নিদারুণ আপত্তি সত্ত্বেও গাছের সাথে মিতালি বন্ধ হয়নি তার। সরকার কয় গাছ লাগাও, দেশ বাঁচাও, আমার তো আর জায়গা নাই। আমি এই ফাঁকা জায়গাগুলো তো পূরণ করে গেতেছি। ওর ভেতরে খাই, ওর ভেতরে নার্সারিওয়ালা ক্যাশ দেই, এতে আল্লাহ চলায়। আল্লাহ আমি পথে আছি তো, আল্লাহ আমার ঠেকাতিছে না তো। পাড়া পৃথিবীবাসী জনগণ খাতিছে, সুনামাকে আমার গাতিছে, এটা আমার আমোদ। আমার 10 বিঘা সম্পদের দিক আশা নাই, দেখলেন আমার একটা ঘরের আশা নাই, আমি ভাঙা ঘর পড়িয়েছি। আলোকবর্তিকার মতো স্রোতের বিপরীতে চলা এমন মানুষেরাই আশা জাগায় পরিবর্তনের। নিশ্চয়ই একদিন দূর হবে অন্ধকার, বিজয় হবে নৈতিকতার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, বাংলাদেশ। বিজয় দিবসের নানান আনুষ্ঠানিকতা খবরাখবর জানাচ্ছি। এবার সিলেটে যুক্ত হতে চাই সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন। নাবিল, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার আজকে যেই দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে সেই খবরটা জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। ভোরের আলো ফোটার সাথে সাথেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদনের যে ঢল নেমেছিল সেটি কিন্তু অব্যাহত আছে এবং সময় যতই যাচ্ছে ততই সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল ভোরে আলো ফোটার সাথে সাথে। প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ মুক্তিযোদ্ধারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ পাশাপাশি বিভিন্ন যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা ধীরে ধীরে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। এই শ্রদ্ধাঞ্জলির বাইরে আজকে দিনব্যাপী আসলে নানা আয়োজন রয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 9টায় সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা তাদের কুচকাওয়াজ সেখানে প্রদর্শন করবেন। পাশাপাশি আলোচনা সভা রয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রয়েছে, সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে। এছাড়া সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের নিজস্ব আয়োজন রয়েছে। মহান এই দিনটিকে আমাদের জাতীয় জীবনে যে তাৎপর্যপূর্ণ দিন, সেই দিনটিকে আসলে নিজেদের মতো করে পালন করার জন্য, অর্থাৎ উৎসবের পাশাপাশি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে নানা আয়োজন আসলে দিনব্যাপী সিলেটে রয়েছে। এবং এখানে যারা এসেছেন নতুন প্রজন্মের সাথে আমরা কথা বলেছি, বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন
যে মুক্তিযুদ্ধের যে চেতনা 1971 সালে যেই চেতনাকে সামনে রেখে বুকে নিয়ে আসলে দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা এখন পর্যন্ত আসলে শতভাগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। সেই চেতনাকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে আগামীতে যাতে বাংলাদেশ এগিয়ে যায় সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে দেশপ্রেমকে বুকে নিয়ে বাঙালি যে নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে ইতিহাস, সেই ইতিহাসকে সামনে রেখে, সেই ইতিহাসকে বুকে নিয়ে সততা এবং দেশপ্রেমকে সাথে নিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম যাতে বাংলাদেশের মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেই আহ্বানটুকু তারা রাখছেন। সেটি প্রত্যাশা আসলে। নাবিল, সিলেটের খবর জানলাম। ইতিমধ্যে রংপুর থেকে আমার সহকর্মী মাজহারুল মান্নানও আমার সঙ্গে যোগ দিয়েছেন। মান্নান, এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন একটু জানাবেন? সেখানকার খবরাখবর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, কি কি আয়োজন রয়েছে একটু জানতে চাই। ছোয়া, রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে আমি সংযুক্ত হয়েছি। যে তথ্যটি দিতে চাই, এই মুহূর্তে যদি আনুষ্ঠানিকতার কথা বলি, অর্থাৎ কিছুক্ষণ আগে সূর্যোদয়ের ঠিক মুহূর্ত থেকেই 6:42 এই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার শুরুতেই দিয়েছেন, তারপর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডিআইজি, এরপর মহানগর পুলিশ কমিশনার, এরপর ডিসি, এসপি তারা দিয়েছেন। এরপরে কিন্তু 1 মিনিট নীরবতা এবং শহীদদের উদ্দেশ্যে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তারপরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে রংপুরের এই যে সিটি যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে। এবং এরপরে যেটি হয়েছে যে উন্মুক্ত করে দেওয়ার পরই বিভিন্ন শ্রেণী পেশার যে রাজনৈতিক সামাজিক যে সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে এখানে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। এবং রংপুরের যে প্রেস ক্লাবের প্রশাসকের নেতৃত্বে যে সাংবাদিকরাও এখানে দিয়েছেন। এবং এই যে এর পরের যে আয়োজনগুলো হচ্ছে সেই তথ্যটি যদি জানাই, যে সকাল 9টায় যে রংপুর স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কুচকাওয়াজ শুরু হওয়ার কথা রয়েছে। এবং বেলা 11:30টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা আয়োজন করেছে প্রশাসন। এর বাইরে জেলা স্কুল মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হবে বেলা 12টা থেকে। এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন তারা নিজস্ব উদ্যোগে তাদের যে কার্যালয় আছে এবং বিভিন্ন স্পটে তারা আলোচনা সভার আয়োজন করেছেন। সব মিলে এবারের যে আয়োজন একটু ভিন্ন মাত্রিকতায় হচ্ছে রংপুরে। এবং আমরা কথা বলেছিলাম অনেকের সাথে, তারা যেটি বলছেন যে সব থেকে বড় যে বিষয়, যে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 24শে জুলাইয়ের পর গণতান্ত্রিক উত্তরণের পথে যাবে বাংলাদেশ, সেটি নির্বিঘ্ন করবার জন্য যা যা করা প্রয়োজন সেটি নিশ্চিত করার দাবি করেছেন অনেকেই। এবং তাদের ভাষায় ওসমান হাদির উপর যে গুলিবর্ষণের যে ঘটনাটি ঘটেছে, এই প্রশ্নটির সমাধান খুব দ্রুত প্রয়োজন এই নির্বাচনের জন্য। এবং সেটি করার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এবং বৈষম্যহীন বাংলাদেশ। সহকর্মী মান্নান চালাচ্ছিলেন রংপুর থেকে বিজয় মেলার খবরাখবর। এবার দেশের বাইরের খবরাখবর জানতে চাই। অস্ট্রেলিয়ার বন্ডে সমুদ্র সৈকতে অস্ত্রধারীর হামলার পর স্থানীয় মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। পর্যটক কিংবা স্থানীয় ইহুদি ধর্মাবলম্বী হওয়ায় দেশটিতে অনিরাপদ বোধ করছেন তারা। অভিযোগ, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে। অপরদিকে হামলাকারীরা পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায় সামাজিক অঙ্গনে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধির আশঙ্কা করছেন কেউ কেউ। এই ঘটনার পর সতর্ক অবস্থানে দেশটিতে বসবাসকারী মুসলমানরা। ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক কবি ফারকাশ। বন্ডাই বিচে আয়োজিত ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় যোগ দিয়েছিলেন উৎফুল্ল মনে। কল্পনাও করেননি ইসরায়েল থেকে এত দূরে এসে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তাকে। সুন্দর একটি ছুটি কাটানোর আশায় এখানে এসেছিলাম, আর বন্ডাই বিচ ঘুরে দেখার ইচ্ছা আগে থেকেই ছিল। তবে দুর্ভাগ্যজনক হলেও এখন আর এই স্থানে নিজেকে নিরাপদ মনে করছি না। বন্ডাই সমুদ্র সৈকতের ওই সন্ত্রাসী হামলায় অনেকেই হারিয়েছেন পরিবার, বন্ধু ও প্রিয়জন। তাদেরই শ্রদ্ধা জানাতে ফুলের তোড়া আর মোমবাতি জ্বালিয়ে এই স্মৃতিসৌধ গড়েছে সিডনিবাসী। তবে শোকের পাশাপাশি স্থানীয় ইহুদিদের মনে ভয়াবহ এই হামলার দৃশ্য যেন স্থায়ী জায়গা করে নিয়েছে। অনেকেরই আশঙ্কা দেশটিতে দিন দিন বাড়ছে ইহুদি বিদ্বেষ। এটা কোনো আকস্মিক হামলা নয়। হামলাকারীরা জানতো এখানে শত শত মানুষ একসাথে অনুষ্ঠান পালনে ব্যস্ত থাকবে, আর তাই এই স্থানটিকে তারা বেছে নিয়েছিল। তারা যত বেশি সম্ভব ইহুদিকে হত্যা করতে চেয়েছিল, কারণ তাদের কাছে ইহুদি হওয়াটাই অপরাধ।
এ ঘটনার পর স্থানীয় মুসলিম কমিউনিটির মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে হামলা চালায় পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। হামলাকারী মুসলিম হওয়ায় এ ঘটনার নেতিবাচক প্রভাব স্থানীয় মুসলমানদের উপর পড়বে বলে মনে করছে অনেকে। যেহেতু অ্যাটাকার মুসলিম ছিল, সেটা একটা জেনোফোবিক হেট্রেড এখানে ফিউল করবে। তো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য এখন বড় সমস্যাটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সেটাই আমাদের কমিউনিটি থেকেও বারবার বিভিন্নভাবে বলা হচ্ছে। 2021 সালের আদমশুমারি অনুযায়ী অস্ট্রেলিয়ায় মুসলিম জনসংখ্যা 8 লাখের কিছু বেশি। অপরদিকে দেশটির প্রায় 1.5 লাখ মানুষ নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।